তুমি কি এখনো চুপ করেই থাকবা? বিসিএস কার্ডের পাত্র রেখে আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলেকে বিয়ে করে জীবনটা ধ্বংস করে দিও না। এই কথা শোনার জন্য আমি এখানে আসছি? তুমি কি আমাকে ভালোবাসো না? একটা দুইটা বছর নয়, 6-6টা বছর ধরে আমরা রিলেশনশিপে আছি। দেখো, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? তোমাকে ছাড়া থাকার অভ্যাস আমি করে নিব, কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার অনেক কষ্ট হবে, আর তোমার কষ্ট আমি দেখতে পারবো না। আমার কোনো কষ্ট হবে না। দেখো, তোমার দারিদ্রতা সাময়িক, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সাময়িক সুখের জন্য আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। স্নেহা, আমার কথা বুঝতে চেষ্টা করো। তুমি কি বোঝার চেষ্টা করবো? তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না। সবসময় শুধু তোমার কথাই ভাবি। কিন্তু আফসোস, তুমি আমাকে কখনো বোঝার চেষ্টা করনি, আর কখনো বুঝবাও না। আমাদের এই ভালোবাসা একটা আবেগ, মোহ, মায়া, আর বিয়েটা দুটি জীবনের একটা কঠিন বাস্তবতা। বিয়ের পরে আমি যখন আমার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে না পারবো, আমাদের এই ভালোবাসার তিক্ততায় পরিণত হবে। স্নেহা, কিচ্ছু হবে না। আমি তোমার পাশে থেকে তোমার সংসারের অভাবকে নিজের সাথে মানিয়ে নিব। প্রয়োজনে আমি চাকরি করব। নো, আমি চাই না আমার বউ কোনোদিনও চাকরি করুক। আর তোমার বাবা মা আমাদের এই বিয়েটা কোনোদিনও মেনে নিবে না? মেনে নিলে না মানুক, কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। স্নেহা, আমি আবারও বলছি, আমার সঙ্গে থাকতে তোমার অনেক কষ্ট হবে। আর তোমার বাবা মার অমতে আমি বিয়ে করতে পারবো না, কারণ বাবা মার অমতে বিয়ে করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। স্নেহা, তো তুমি আমাকে বিয়ে না করলে তার থেকেও বেশি আমার কষ্ট হবে। আমি সেটা সহ্য করতে পারবো না। প্লিজ আমার সাথে এমন করো না। ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে করবাই না, তাহলে আত্মহত্যা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এই কথা আর কখনো বলবে না, ঠিক আছে? তুমি যদি আমাকে পেয়ে সুখী হও, আমিও তোমাকে বিয়ে করে আপন করে নিতে চাই। আমার সংসারে তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? কই না তো। না তো বললেই হবে? আমি বুঝি না? আমার এই কয় টাকা বেতন দিয়ে পুরো সংসারটা চলছে, আব্বার চিকিৎসা, ওষুধের খরচ, সমস্ত কিছু। তার উপর তোমাকে ভালো কিচ্ছু খাওয়াতে পারি না, না পারি মাছ, মাংস, ডিম কিচ্ছু খাওয়াতে। সারাটা মাস তুমি আলু ভর্তার কলমি শাক খাচ্ছ। আমি কি তোমাকে কখনো বলেছি আমার কষ্ট হচ্ছে ডাল আলু ভর্তা কলমি শাক খেতে? বলতে হবে, না বললে আমি বুঝতে পারি না। তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি আমাকে বিয়ে করো না, সেই তুমি বিসিএস ক্যাডার পাত্র রেখে আমাকেই বিয়ে করলে। এখন বোঝো? আমি তোমার কাছে খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। সে তো দেখতেই পাচ্ছি কতটুকু ভালো আছো। আচ্ছা শোনো না, বেশ তো অনেকদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। কিছু শপিং করা দরকার ছিল। আসলে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী নানান রকম কথা বলছে, তাই যদি কিছু টাকা দিতে একটু শপিং করতাম। একদম ঠিক আছে, আমারই ভুল। আমারই উচিত ছিল আমার নতুন বউকে শপিং করিয়ে দেওয়া। আমি একদম ভুলে গেছিলাম। বিশ্বাস করো, আমার স্বাদ আছে, সাধ্য নাই। থাক, না পারলে লাগবে না। কেন লাগবে না? অবশ্যই লাগবে। অনেক দিতে না পারি, অল্প তো দিতে পারি না। থাক, অল্প দিতে হবে না। তুমি একটা কাজ করো, এখন অফিসে চলে যাও। যাও। আরে শোনো, শোনো কি বলি। দেখো, আমি জানি এই 2000 টাকায় তোমার অনেক কিছু হবে না, রাখুন। শোনো, আমি সামনের মাসে বেতন পেলে তোমাকে আমি আরো 3000 টাকা দিব। যদিও 2000 টাকায় কিচ্ছু হয় না, তারপরে যা হয় একটু ম্যানেজ করে নাও। বলো মা। বলছিলাম, ডাক্তার তো বলছিল তোর আব্বারে কেমোথেরাপি দিতে, সেটাও তো তুই দিস না। তাছাড়া 4-5 দিন হয়ে গেল তোর আব্বার ওষুধ শেষ হয়ে গেছে। মানুষটা অনেক কষ্ট পাইতেছে, চোখের সামনে এই কষ্টটা আমি দেখতে পারতেছি না। একটু ধৈর্য ধরো। আমি একা একটা মানুষ, আমি চাকরির পাশাপাশি 2টা টিউশনে নিচ্ছি, তারপরও তো পারতেছি না মা। আমি কথা দিচ্ছি, সামনের মাসে বেতনটা পেলে, টিউশনের টাকাটাও পেলে, তারপরও লাগে কিছু টাকা ধার করে হলেও আমি আব্বার কেমোথেরাপি করে দিব মা। বাবা, কেমোথেরাপিটা না হয় সামনের মাসে দিস,
এখন ওষুধ কিনা দে। ওষুধটা যদি তোর আব্বা এখন না খাইতে পারে তাহলে তো মনে হয় অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি কি করব মা? বিয়েটা করেছি 1 বছর হয় নাই এখনো, বউটাকে ভালো কিছু খাওয়াতে পারছি না, ভালো কিছু কিনেও দিতে পারছি না আম্মা। তার উপর আব্বার ওষুধ, চিকিৎসা, কেমোথেরাপি। আম্মা আমি একা একটা মানুষ কত দূরে যাব বলো? আমি তোর কষ্টটা বুঝি বাবা, কিন্তু আমি বা কি করব? আমি তো নিরুপায়। তুই ছাড়া কেই বা আছে যে বলবো? প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি এত বেশি ধার করেছি, কারো কাছে 100 টাকা চাইলেও কেউ ধার দিতে চায় না আম্মা। মা, আপনি আপাতত এই টাকাটা রাখুন। আপনার ছেলের সামনের মাসে বেতন পেলে না হয় আগে আবার পুরো মাসের ওষুধ কিনে দিবে, তারপর কেমোথেরাপি দিবে, তারপর এটা পরে দেখা যাবে। ধরুন। আরে তুমি এই টাকা কেন দিচ্ছ? এই টাকা তোমাকে আমি শপিং করতে দিলাম না? এই মুহূর্তে আমার শপিং এর থেকে বাবার ওষুধ বেশি জরুরি। মা, আপনি এই টাকাটা নিন প্লিজ। না না, সায়ান তোমাকে খরচ করতে দিছে, এই টাকাটা তুমি রাখ মা। মা, আমি তো আপনার ছেলের বউ, আপনার তো মেয়ের মতোই। আমার তো আপনাদের প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে। আপনি এটা প্লিজ রাখুন। সুখী হও মা, দোয়া করি তোমরা অনেক বড় হো। তুমি কেন শুধু শুধু মার সাথে চিল্লাচিল্লি করতে গেলে? আজ অফিসে যাও, সাবধানে যেও। প্লিজ আসো, বসো। এগুলো কি ভাবি? এগুলো খাবার ভাবি, আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি তো তাই। হ্যাপি অ্যানিভার্সারি ভাবি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সো সুইট অফ ইউ ভাবি। আসলে কি জানেন ভাবি, আমার হাজবেন্ড আমাদের কোনো বিশেষ দিন পালন করতে একদম বাদ দেয় না। প্রত্যেকবার তো আমাকে বিদেশে ঘুরতে নিয়ে যায়, বাট এবার অফিস থেকে ছুটি ম্যানেজ করতে পারেনি, দ্যাটস ওয়াই বিদেশ যাওয়া হয়নি। তবে ভাবি আমি ভেবে রেখেছি যে মিনিমাম 3 দিনের একটা ট্যুরে যাব, সুন্দরবন হিয়র পয়েন্ট, সেখানে ভাবি। ভাবির হাজবেন্ড মেবি অনেক বড় অফিসার, তাই না? নট রিয়েলি ভাবি, শায়ন ভাইয়ের চেয়ে বড় অফিসার না, বাট আমার হাজবেন্ড খুব ভালো করেই জানে কম সময়ে কিভাবে বেশি টাকা ইনকাম করতে হয়। বল না ভাবি, 2 দিনের জীবন, এরকম ছাপোষা লাইফ লিড করে লাভ কি? তা ঠিক বলেছেন। আরে ভাবি শোনেন না, এই যে দেখেন এবার বিদেশ নিয়ে যেতে পারেনি দেখে আমার হাজবেন্ড এই সেটগুলো দুবাই থেকে আনিয়েছে। এই যে দেখেন না, রিয়েল পার্ল আর রুবি, নাইস হয়েছে না ভাবি? খুব সুন্দর। ভাবি শোনেন না, এখানে পর্যাপ্ত পরিমাণের মুরগির রোস্ট, পোলাও এগুলো আছে, আজকে একটু মজা করে সবাই পেট ভরে খাবেন। আপনাদের বাসায় তো প্রতিদিন সেই আলু ভর্তা, শাক আর যে ডাল রান্না করেন, উফ কিভাবে পারেন ভাবি রেগুলার বেসিসে এগুলো খেতে? আমি হলে তো কবেই মরে যেতাম। কি যে বলেন না ভাবি, যাই খাই, খাবার তো খাই, না খেয়ে তো আর থাকছে না। সেটা তো আমি প্রতিদিনই দেখি। ভাবি মন খারাপ করেন না। আমি চেয়েছিলাম আপনাদেরকে বাসায় দাওয়াত করে খাওয়াবো, কিন্তু পরে চিন্তা করে দেখলাম আপনাদের মতো এরকম মিডল ক্লাস ফ্যামিলিদের আবার একটু ইগো বেশি থাকে। দেখা যাবে যে ধার দেনা করে কোনো একটা সস্তা গিফট নিয়ে গেছেন, সেই সস্তা গিফটটা নষ্ট হবে বিকজ অফ আমি আবার সস্তা জিনিস পছন্দ করি না। দ্যাটস ওয়াই খাবারগুলো বাসায় দিয়ে গেলাম। গরম গরম খেয়ে নিবেন কিন্তু ভাবি। এটা কেমন কথা বললেন ভাবি? আজ আপনার জীবনের একটা বিশেষ দিন, খাবার বাসায় দিয়ে যান বা আমাদের দাওয়াত করে আপনার বাসায় নিন। গিফট তো আপনাকে দেবই, আর দামি গিফটই দিব, আপনার পছন্দ হবে।
সো সুইট অফ ইউ ভাবি, বাট নো থ্যাঙ্কস, আমার লাগবে না। আমি বলি কি ভাবি, দেখেন আপনি মানে যতদিন ধরে আপনাকে দেখছি আমি, সেই বাবার বাড়ির থেকে যেসব শাড়ি টাড়ি নিয়ে আসছিলেন ওগুলোই ইউজ করতেছেন। আমি বলি কি ভাবি, যে টাকাটা দিয়ে আমাকে আপনি গিফট দিবেন ভেবেছেন, ওই টাকাটা দিয়ে আপনি ভালো কিছু শাড়ি আর আপনার প্রয়োজনীয় যেসব জিনিসপত্র আছে ওগুলো কিনে নেবেন, সেটা আরো ভালো হবে। আসলে ভাবি, শান্ত আমাকে কেনাকাটার জন্য টাকা দিয়েছিল, কিন্তু আমি করিনি। আসলে আমার তো অনেক জামা কাপড় আছে তাই। ভাবি, শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। শোনেন না, যতই আপনার বাবার বাড়ির থেকে জিনিসপত্র আনেন না কেন, প্রত্যেকটা মেয়েদেরই না একটা চাহিদা থাকে যে তার হাজবেন্ড তাকে দামি দামি গিফট করবে, বাইরে বেড়াতে নিয়ে যাবে, খেতে নিয়ে যাবে। বাট আপনার তো সেটা হচ্ছে না ভাবি। আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারি। আপনি তো একটা শিক্ষিত মেয়ে, আপনি কিন্তু চাইলেই ভালো একটা জব করে নিজের চাহিদাগুলো মেটাতে পারেন। আপনি শায়ন ভাইয়াকে বলে দেখেন না, আপনি চাইলেই কিন্তু জব করে সব কিছু সর্ট আউট করতে পারেন ভাবি। আসলে না ভাবি, আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি আপনাকে জব দিতে পারি। আপনার দরকার হলে অবশ্যই আমাকে বলবেন। আমার বেস্ট ফ্রেন্ড, ওর কাজিন ব্রাদারের খুব বড় একটা কোম্পানি আছে। আপনি যদি চান আমি ওর সাথে আপনাকে বসিয়ে দেব, কথা বলে আপনি আপনার পছন্দ মতো একটা জব নেবেন। ভাবি, আমি যেটা বললাম কথাটা মাথায় রাখবেন। আমি আবার মানুষের ভালো চাই তো, তাই। এনিওয়ে, আজকে আসি, বাই। বৌমা, ওই রোজটা আমার প্লেটে দাও। অনেকদিন পরে অনেক সুস্বাদু মজার মজার খাবার খাচ্ছি। ডাল ভর্তা খাইতে খাইতে জিভার স্বাদ একেবারে নষ্ট হয়ে গেছে। কি হলো, ধরে রাখছো এখন? দাও আমারে। আব্বা, স্নেহা তো একটাও খায় নাই, আপনি তো 2টা খাইছেন অলরেডি। আর তানিয়া ভাবি তো একটা বেশি দেয় নাই, যোগ করে খাইতে পারবে, তাই না? ও বৌমা, তুমি রোস্ট খাও নাই না? তাহলে তুমি রোস্টটা খাও। না না বাবা, লাগবে না। আর আমি তো 2টা খাইছি আগে। না আপনি খান না, আপনি তো মজা করে খাচ্ছিলেন, আপনি খান। আসলে আমার পোলাও খুব পছন্দ, আমি ভাজি দিয়ে খেয়ে নিব, আপনি খান। ঠিক আছে বৌমা, তাহলে আমি খাই। আব্বা, আপনি একজন বুদ্ধিমান মানুষ হয়ে এমন ভাব করতেছেন মনে হয় যেন আমি আপনাদের কোনোদিনও ভালো মন্দ কিছু খাওয়াই না। অথচ আমি এত চেষ্টা করি, এত কিছু করি সংসারের জন্য। সংসারে তো অনেক খরচ আব্বা। এত বড় বড় কথা কইস না সায়া। গোশ দিয়ে যে কবে ভাত খাইছি এটা মাথা খুঁজা বাইর করতে পারবো না সেদিনটা। গোস্ত দূরের কথা, একটা মাছের টুকরাও দেখি না চোখে। সে কথা কইতে, এরা যদি এই ম্যারেজ ডেটা না পালন করতো তাহলে এরা খাইতে পারতাম। ভাগ্যিস ওরা ম্যারেজ ডে পালন করছে। শায়নের আব্বা, তুমি এইভাবে কথা বলছো কেন? ছেলেটা কি আমাদের জন্য কম কষ্ট করে? প্রতি মাসে তোমার ওষুধের জন্য হাজার হাজার টাকা খরচ করতেছে, হাজার হাজার টাকার কেমো দিতেছে তোমারে। এই টাকাগুলো যদি ওইখানে খরচ না হইতো তাহলে আমরাও সবার মতো প্রতিদিন কম বেশি মাছ মাংস খাইতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার ক্যান্সারের লেগে তোমার পোলার সংসারে অভাব শুরু হয়েছে না? ঠিক আছে, খাও, এই যে খাও। এখন চলে যেতে সেই সংসারে থাকবো না আমি। আব্বা আপনি রাগ করেন না, মা আসলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলে নাই, জাস্ট এমনিই বলছে। এ জাস্ট এমনি বলছে? তুমি চিনো তারে? আমার অপমান করে বলছে, এমনি এমনি বলে নাই। আব্বা, আব্বা আপনি খান। আম্মা ওইভাবে বলে নাই। আমি আমার পক্ষ থেকে সরি বলতেছি। আব্বা খান, প্লিজ খান। আব্বা, আপনার ছেলেও সরি বলছে, আপনি মজা করে খাচ্ছিলেন, খান প্লিজ। তানিয়া খাবার দিয়ে গেছে ভালো কথা, কিন্তু সে মাঝখানে এমন একটা মন্তব্য করছে যেটা শুনে আমার পছন্দ হয়নি। কি বলছে? কিছু বলে নাই, তুমি খাও না। কি আবার বলবে? খোঁচা দেওয়া কথা বলছে যে আপনাদের দাওয়াত দিতাম, আপনারা বাসায় যেতেন, কিন্তু আপনাদের তো আবার খুব আত্মসম্মান বোধ আছে, এটার জন্য মানুষের কাছে ধার দেনা কইরা আমার জন্য সস্তায় গিফট কিনে নিয়ে যেতেন। আর বৌমারে অপমান করে কথা বলছে, এটাও আমার শুনতে ভালো লাগে না। তানিয়া আবার কি বলছে তোমাকে বলো? তেমন কিছু বলে নাই,
তুমি খাও তো। তানিয়া ভাবি তোমার কি বলছে সেটা বলো। চুপ করে আছো কেন? বলো। বলছে আমি বিয়ের পর থেকে বাবার বাড়ির দেয়া জামা কাপড় পরি। আমি একজন শিক্ষিত মানুষ, একটা ভালো চাকরি বাকরি করে জীবনটাকে স্বয়ংসম্পূর্ণ করে উপভোগ করতে পারি। তানিয়া মাঝে মাঝে এই বাসায় এসা বৌমারে উস্কানিমূলক কথা কয়। আরে মেয়েটার মন খারাপ হয় না? মন ছোট হয়ে যায় না? ওনার এত বড় সাহস, ওনার এত সাহস কে দিছে উনি আমার সংসারে নাক গলায়? বাদ দাও না, এসব কি দরকার? বাদ দিলে হবে না, এর একটা বিহিত আজকে করতেই হবে। আজকে ওনাকে এই অপরাধের কৈফিয়ত দিতেই হবে। আমার নাম বাদ দে না বাবাকে। সায়ন, আমি দেখছি না। কি হলো? তুমি আজ যেটা বেরো লেখা হাও পোলা তো হয়েছে একেবারে তোমার মতো, ইগোতে ভরা, পেটে ভাত জুটে না, ইগোলো বসে রয়েছে। খাও, এরম ভালো ভালো খাওন, আর জীবনে কোনদিন পাইবা কি পাইবা না ঠিক নাই। ধরো তুমি আরাম কইরা ঘন্টার পর ঘন্টা বসে থাইকা আমার খাবারটাও খাও। প্লিজ থামো না। কি করতেছো? ভাবির ঘর ভর্তি মেহমান। শোনো, রোজ রোজ এটা সহ্য করা যাবে না। যা করার আজকে করতে হবে, একটা বিহিত করবোই আজকে আমি। প্লিজ পেন্ট্রেট কোনা, আজ ওনার বাসা অনেক মেহমান, অন্য কোনো দিন কথা বলো। একদম চুপ করে দাঁড়ায় থাকো। বসে যাও। ও মাই গড, শায়ন ভাইয়া আরেকটু হলে তো আমার দামি দরজাটা ভেঙে যেত। আপনি ঢং করবেন না। কি মনে করেন নিজেকে? সৎভাবে ইনকাম করে আর 2 পয়সার ঘুষ খান বলে মানুষকে মানুষ মনে করেন না, তাই না? সরি ভাইয়া, আসলে প্রবলেমটা কি বলেন তো? আপনি যে এইভাবে কথা বলতেছেন, আমার বাসা ভর্তি গেস্ট, আমার তো মান সম্মান চলে যাবে। আপনার বাসা ভর্তি গেছে, তাতে আমার কি? আপনি কেন আমার বাসায় খাবার পাঠাইছেন? বাসায় খাবার পাঠিয়ে কেন এতগুলো কথা বলছেন আপনি? আপনি কি মনে করেন আপনারা অসৎ পয়সা ইনকাম করে এই সব কিছু করছেন? আমি সব পয়সা ইনকাম করি বলে আপনি দাওয়াত দিলে আমি আপনাকে 2 পয়সা গিফট দিতে পারবো না? এগুলো ভাবছেন আপনি? শায়ন থামো প্লিজ, চলো বাসায় যাই। চুপ করো, তুমি বাসায় যাও। আপনি সব সময় আমার বাসায় গিয়ে আমার বউকে কান ভাঙানি দেন। আর আমার বউ কি খাবে কি খাবে না, কি পরবে কি পরবে না, সেটা আমার ব্যাপার। এই ব্যাপারে নাক গলানো না। আপনি কে ভাই? শায়ন প্লিজ সিনক্রেট করো না, বাসায় চলো প্লিজ। সিনক্রেট আমি করছি? আমি সিনক্রেট করছি? উনি কি করছে? উনি সব সময় প্রত্যেকটা দিন আমার বাসায় গিয়ে আমার পার্সোনাল লাইফে, আমার ফ্যামিলি লাইফে ইন্টারফেয়ার করে। কেন করে জিজ্ঞেস করো। ও মাই গড, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন ভাইয়া। লিমিট ক্রস আমি করতেছি? লিমিট ক্রস আপনি করতেছেন। আপনি আপনার স্বামীর এসব অসৎ পয়সার টাকার ফুটানি করতে যেখানে ইচ্ছা যাবেন, কিন্তু আমার বাসায় যাবেন না, বুঝতে পারছেন? এই কি করবেন আপনি? হ্যাঁ কি করবেন? 2 পয়সার চাকরি করেন, বউকে ঠিক মতো একটা কাপড় দিতে পারেন না, 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারেন না, আবার চিৎকার করে কথা বলছেন। আপনার লজ্জা করে না? আপনি নেহাত একজন মহিলা বলে আজকে আপনাকে ছেড়ে দিলাম। আপনি যদি মহিলা না হতেন, আমি থাপড়ে আপনার 32টা দাঁত ফেলে দিতাম। অভদ্র মহিলা! ও মাই গড, হাউ ডেয়ার ইউ! আপনি কার সাথে কথা বলছেন? আপনি এইভাবে কেন কথা বলছেন? আপনি আমাকে থাপ্পড় মারবেন মানে? কি যোগ্যতা আছে আপনার আমাকে থাপ্পড় মারার? হ্যাঁ ভাবি বসার লোক। প্লিজ আপনি মনে কষ্ট নেবেন না। ওর আগের মধ্যে কি বলে ফেলেছে, আমি আপনাকে সরি বলছি। প্লিজ। তুমি কেন সরি বলছো? সরি তো উনি বলবে। শোনেন, আজকে আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আজকের পর থেকে আপনি কোনোদিন আমার বাসায় যাবেন না, আমার স্ত্রীর আশেপাশে ঘুরঘুর করবেন না। আমি যদি ফার্দার আপনাকে আমার স্ত্রীর আশেপাশে দেখি, আপনার খবর আছে। আর যদি যান, আমার থেকে খারাপ কেউ হবে না। চলো, তুমি দাঁড়ায় আসো কেন? চলো। আহারে, ওনার বাসায় যাওয়ার জন্য, ওনার বউর সাথে কথা বলার জন্য মনে হয় আমার মাথা খারাপ হয়ে যায়। যত সব কিন্নি ফকিনি কোত্থেকে আসে এগুলা? ও কিছু না বলতে মহিলা বড় বার বেড়েছে। আরে দুর্নীতির টাকা ছাড়া যার সংসার চলে না, সে আসে আমাকে দয়া দেখাতে। আমি কি ওনার স্বামীর মতো দুর্নীতির টাকায় চলি? আমি আমার টাকায় চলি, সৎ ইনকামে চলি। আমি শায়ন রেজা ওর স্বামীর থেকে যথেষ্ট বড় পদে চাকরি করি। আমি যদি সামান্যতম চেষ্টা করি, ওর স্বামীর থেকে কয়েক গুণ বেশি টাকা ইনকাম করতে পারি। কিন্তু করি না কেন জানো? কারণ আমি শায়ন রেজা কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করি না। কারণ আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেয়নি। তোমার বাবা মা এই শিক্ষাও দেয়নি কারোর সাথে খারাপ ব্যবহার করতে হবে। আমি খারাপ ব্যবহার করছি? আমি গেছিলাম এই বজ্জাত মহিলার একটা শিক্ষা দিতে। এই মহিলা বাড়তেছে দিন দিন। তাই বলে তুমি একজন ব্যক্তিত্ববান ব্যক্তি হয়ে তার বাসার সামনে গিয়ে ঝগড়া করবে? আরে বাবা, এতই যেহেতু সততার বড়াই করো, তাহলে ঘরের স্ত্রীকে, বাবা মাকে তো 2 মুঠো ভাতও খাওয়াতে পারো না ঠিক মতো। জামা কাপড়, ওষুধপত্র কিছুই তো দিতে পারছো না। বুঝতে পেরেছি, ওনার টাকা পয়সা ভোগ বিলাসিতা দেখে তোমার জেলাসি ফিল হচ্ছে।
আমি মোটেও জেলাসি ফিল করছি না, এটা তোমার ভুল ধারণা। আমার ভুল ধারণা? আমি তোমাকে বারবার বিয়ের আগে বলেছিলাম আমাকে বিয়ে করো না, আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে বিয়ে করলে তুমি ভালো থাকবে না। এখন দেখো হলো তো তাই। আমি তোমাকে বলেছিলাম যে ভালোবাসা একটা আবেগ, মোহ, মায়া, আর বিয়ে দুটো জীবনের চরম বাস্তবতা। তুমি শোনোনি। এখন দেখলে 2 মাস কাটতে না কাটতে আমাদের সমস্ত ভালোবাসা পরিণত হলো চরম তিক্ততায়। আমার ভালোবাসা যদি তিক্ত হয়ে যেত না, তাহলে তোমার দারিদ্রতাকে মেনে নিয়ে তোমার হাতটা শক্ত করে এখন পর্যন্ত ধরে রাখতাম না। আগে আমি তোমাকে যেরকম ভালোবাসতাম, আজও আমি তোমাকে সেরকমই ভালোবাসি। আফসোস, সেটা তুমি বুঝবে না। প্লিজ, তুমি কারোর সাথে সামান্য বিষয় নিয়ে এইভাবে আর ঝামেলা করো না। তোমার এই বিষণ্ণ রাগান্বিত রূপটা দেখে আমার খুব কষ্ট হয়। আই এম সরি, আই এম ভেরি সরি। আমি না সত্যি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আমি যদি বুঝতে পারতাম তুমি এত কষ্ট পাবে, আমার যত কষ্ট হোক আমি নিজেকে অবশ্যই কন্ট্রোল করতাম। আই এম ভেরি সরি, প্লিজ ফরগিভ মি, প্লিজ। সরি। আবার ওষুধ ঠিক মতো খাওয়াই? খালি ঠিক মতো ওষুধ খাইলে রোগ সারে না, অ্যান্টিবায়োটিক খাইলে পুষ্টিকর খাবার খাইতে হয়। কবে দেখবি এই কড়া কড়া ওষুধের পাওয়ার সহ্য করতে না পারা উল্টা পোড়া মরে রয়েছি আমি। শুনলে মা, আব্বার কথা শুনলে মনে হয় না আমি ইচ্ছা করে তোমাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াই না। শাহানার আব্বা, তুমি সব সময় ছেলেটার সাথে এইভাবে কথা বলো কেন? হ্যাঁ, একটু ভালো করে কথা বলতে পারো না? এই যে ছেলেটা সকালবেলা বের হয়, সারাটা দিন অফিসের কাজ শেষ করে আবার 2টা টিউশনি করে, কত পরিশ্রম করে ছেলেটা বাসায় আসে, তারপরে তোমার মন পায় না? মন পাইব কেমনে? আমার চিকিৎসার লাগে যা যা দরকার তা তো আমি কিছু পাই না। হ্যাঁ, একটু ভালো ভালো খাবার খাইতে হয়, ভিটামিন খাইতে হয়, পুষ্টিকর খাবার খাইতে হয়, কিছু পাই আমি? কিচ্ছু পাই না। আমি তো বুঝে গেছি এ মাসেও আমার কেমোথেরাপি দেওয়া হইব না। এই আমার এই তিলে তিলে মাইরা তোকে কি লাভ? একটু বিষয় না দে না, একবারে জীবনের তরে চলে যায় দুনিয়া থেকে। আব্বা প্লিজ, একটু বিবেকবানের মতো কথা বলো আব্বা। আব্বা, আমি কি চেষ্টা করতেছি না তোমার জন্য? আমি তো চেষ্টা করতেছি আব্বা তোমার চিকিৎসার জন্য, তাই না? তো সীমিত আয়তে যদি চলতে না পারিস, এই বাপ মারে খাওয়াইতে না পারিস, তাহলে বিয়াটা করতে গেলি কেন তুই? হ্যাঁ, 2-4 বছর চাকরি করে টাকা পয়সা জমাইয়া তারপর বিয়া করতিস, তাহলে এই ঝামেলা হইতো না। হাত জোর করতেছি আব্বা, আমি হাত জোর করতেছি আব্বা, একটু চুপ করো। আমার তো এখন চুপ থাকতেই হইব। এই সংসারে আমার কি আর কোনো দাম আছে? যার ইনকাম নাই, সংসারে তার কোনো দাম থাকে না। আমার তো বয়স হয়েছে, ইনকাম নাই, ক্যান্সারের রোগী, লাখ লাখ টাকার ওষুধ কিনে দিস তোরা। আমার তো এখন চুপ থাকতে হইব, চুপ থাকতে হইব। চুপ না থেকে আমার কোনো উপায় আছে? আব্বা তো ঠিকই বলছে, ভুল তো কিছু বলে নাই। আমাকে বিয়ে করার পর তোমার ইনকাম না বাড়লেও খরচ তো দ্বিগুণ হয়েছে, আর একটা মানুষের খাবার খরচ তো আর কম না। আমি জানি তোমার শ্বশুর যা বলছে সব সত্য কথাই বলছে। মাস শেষ হলে বাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাসের বিল, তোমার শ্বশুরের গাদা গাদা ওষুধ, মাসিক বাজার, তারপর আর কয় টাকা হাতে থাকে বলো? এই মাসেও কেমো দেওয়া হবে না। কেমোটা দেওয়া না হলে তোমার শ্বশুরও বাঁচাতে যাবে না। মা, আপনি কান্না করবেন না, সামনের মাসে যেভাবেই হোক আব্বার কেমোথেরাপিটা দেওয়ার ব্যবস্থা করব। বাবা, কেমন আছো তুমি? তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। আমি ভালো আছি, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভালো নেই। বাবা, একটা
কথা বলার ছিল। শোন স্নেহা, চা পাওয়া ছাড়া যে কোনো কথা তুই বলতে পারিস। বাবা, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? না না, রাগ করবো কেন? আমরা তোর জন্য একটা বিশেষ ক্যাডার পাত্র ঠিক করলাম, তুই তাকে বিয়ে না করে সায়ানকে বিয়ে করবি। সায়ান ভালো ছেলে, কিন্তু পকেটে টাকা নেই। আর পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে তার কোনো মূল্য নেই। বাবা, শান খুব চেষ্টা করছে আমাকে ভালো রাখার জন্য। ওর প্রমোশনটা হলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তো স্বপ্ন। আমি তোকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছি। সায়ানের প্রমোশনের আশা না থেকে নিজের যোগ্যতা একটা চাকরি জোগাড় কর। এতে আর্থিকভাবে সচ্ছল হবি, শান্তিতে থাকবি। বাবা, শান চায় না আমি চাকরি করি। ওসব চিন্তা বাদ দে। শুনলাম তোর শ্বশুর শাশুড়ি নাকি তোর সাথে খুব খারাপ ব্যবহার করে। তোমাকে কে বলেছে এসব কথা? কে বলেছে সেটা বড় কথা নয়, আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে। এভাবে কষ্ট না করে নিজের যোগ্যতা একটা চাকরি জোগাড় কর। তুই শিক্ষিত মেয়ে, আর স্বামীর বিপদে তুই পাশে দাঁড়াতেই পারিস। ঠিক আছে বাবা, আমি চাকরি খোঁজার ব্যবস্থা করছি। আজ তাহলে রাখি, তোমার সাথে আবার পরে কথা হবে। আল্লাহ হাফিজ। ভাবি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাবি, সেদিনের পর থেকে আপনি আমাদের বাসায় আসছেন না, আমার সাথে কথাও বলছেন না। আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করিনি, তারপরে যদি কোনো কারণে রাগ করে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত। ভাবি, আপনি এভাবে জোর জবরদস্তি করে কেন কথা বলতে চাইছেন আমার সাথে? আপনার হাজবেন্ড দেখলে আবার আমাকে অপমান করবে। না না ভাবি, করবে না। আসলে শায়ন ওই দিন রাগের মাথায় আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু বিশ্বাস করেন পরে ও ওর ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু লজ্জায় আপনার সামনে আসতে পারেনি। এরকম মানুষ আমার সামনে আসার কোনো দরকার নেই ভাবি। ভাবি, আমার আপনার একটা হেল্প প্রয়োজন ছিল। না না না, আই এম রিয়েলি ভেরি সরি ভাবি, আমি আপনার কোনো হেল্প করতে পারবো না। আপনার হাজবেন্ডের মতো এরকম হায়ার এডুকেটেড পার্সনের ওয়াইফকে হেল্প করবো আমি? হ্যাঁ, আমার ঘাড়ে বাবা একটাই মাথা, আমি এটা হারাতে চাই না। ভাবি, রাগটা একটু কমান না। আপনি তো আমার সংসারের বিষয়ে সবকিছুই জানেন। আমার না একটা চাকরির খুব দরকার। আপনার বান্ধবীর চাচাতো ভাইয়ের বলেছিলেন না অনেক বড় কোম্পানি আছে, একটু কথা বলে দেখেন না, একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাবি। চাকরিটা আমার খুব দরকার। শুনেন ভাবি, কিছু মনে করবেন না, আমি চাকরি আপনাকে দিতেই পারতাম, কিন্তু আপনার হাজবেন্ডের যে অ্যাটিটিউড, ও মাই গড, উনি যদি জানতে পারে যে আমি আপনাকে চাকরি দিয়েছি, একেবারে ছাদে নিয়ে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিবে, তারপর আমি মরে যাবো। ভাবি, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, প্লিজ। শান জানবেই না আপনি আমাকে চাকরিটা পেতে সাহায্য করেছেন। আমি ওকে বলবো আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। প্লিজ ভাবি, আপনার রিলেটিভকে বলে আমাকে চাকরিটা ব্যবস্থা করে দেন না, আমার খুব দরকার। প্লিজ ভাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইভাবে রিকোয়েস্ট করতেছেন, মানাই বা করি কিভাবে? আচ্ছা ঠিক আছে ভাবি, এক কাজ করি, আপনার যদি হাতে সময় থাকে চলেন আমরা এখন সশরীরে অফিসে যাই, গিয়ে কথা বলে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। চলুন না প্লিজ ভাবি। আসো। তানিয়া, এই সুন্দর মালটা জোগাড় করলে কিভাবে? এক্সকিউজ মি, আমি কোনো মাল নয়, আমি একজন শিক্ষিত ভদ্র মহিলা। নারীদের সম্মান দিয়ে কথা বলতে শিখুন। সরি, আসলে আমার ভুল হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আমার সাবকনসিয়াসলি ফসকে কথাটা বেরিয়ে গেছে। হ্যাঁ, আপনার লিটারালি আপনাকে আমার সম্মান দিয়ে কথা বলা উচিত। আর হয়েছে কি, আমার সারাদিন ওই যে প্রোডাক্টের মালামাল নিয়ে কাজ করি, তো তাই মাল শব্দটা ভুলে বেরিয়ে গেছে। হ্যাঁ, সরি, আপনি কিছু মনে করবেন না। আমার একটা সুন্দর নাম আছে, আমার নাম ধরে ডাকলে আমি খুব খুশি হব। ওকে ফাইন, আমি আপনার নাম ধরেই ডাকবো। তানিয়া, স্নেহাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি সেক্রেটারি হিসেবে ওকে চাচ্ছি। আমি মনে মনে এমন সুন্দরী স্মার্ট কাউকেই খুঁজছিলাম। আমি জানতাম, এই জন্যই তো আমি স্নেহা ভাবিকে ডিরেক্ট আপনার কাছে নিয়ে আসলাম। থ্যাঙ্কস স্নেহা, আপনি ইচ্ছে করলে আগামীকাল আমার অফিসে জয়েন করতে পারেন। ইন দ্য বিগিনিং আপনাকে আমি স্যালারি হিসাবে 20,000 টাকা দেবো, আর আপনার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আপনার স্যালারি ইনক্রিজ হবে।
যে আমার কোনো প্রবলেম নেই, আমি আগামীকাল থেকে জয়েন করবো। তাহলে তো হলোই। ইফাজ ভাইয়া, আমি বলেছিলাম না ভাবি একটু প্রবলেম ফেস করতেছে, জয়েন করার আগে ওনার কিছু পার্সোনাল জিনিসপত্র কিনতে হবে। আমি বলি কি যদি কিছু অ্যাডভান্স দিতেন ভালো হতো। ওয়েট, স্নেহা, আপনি যে ফোনটা ইউজ করেন এটা খুব একটা ভালো নয়। আপনি একটা স্মার্ট মেয়ে, আপনার তো একটা আপডেট ফোন ইউজ করা উচিত। এই নিন আমার পক্ষ থেকে এই ফোনটা আপনার জন্য গিফট। আপনি আমাকে এত দামি একটা মোবাইল ফোন গিফট করছেন, আমাদের তো কোনো বন্ধুত্বপূর্ণ বা পারিবারিক সম্পর্ক নেই, তাই আমি খুবই দুঃখিত, আমি এটা নিতে পারবো না। সম্পর্ক তো হয়ে গেল মালিক আর কর্মচারীর। আমি আপনার মালিক আর আপনি আমার সেক্রেটারি। আর শুনুন, আমার অফিসে নতুন কেউ জয়েন করলে আমি তাকে নতুন একটা ফোন গিফট করি, সাথে সাথে আমি 1 মাসের অ্যাডভান্স স্যালারি দিই। মোবাইলটা রাখুন, এটা আপনার স্যালারি অ্যাডভান্স। আরেকটা কথা শুনুন, আমার সাথে আপনার অফিসিয়াল কাজে বাইরে যেতে হবে, আর যেখানে আমি যাব সেখানে বিভিন্ন কোম্পানির বড় বড় অফিসাররা থাকবে, তাদেরকে আপনার সময় দিতে হবে, ঠিক আছে? আর আপনার জামা কাপড়ের অবস্থা ভালো না, আপনি ভালো দেখে জামা কাপড় কিনবেন। জি স্যার। ভাইয়া আজকে তাহলে আমরা উঠি। চল। আমার খুবই ইচ্ছা ছিল যে তোমাদের দুজনের সাথে আমি আজকে লাঞ্চ করবো, কিন্তু অফিসে এত কাজের চাপ, সে কারণে আর করা হচ্ছে না। তবে আশা করছি অন্য আরেকদিন আমরা একসাথে করবো, ঠিক আছে? অবশ্যই ভাইয়া, আর আমরা দুজনেই সেই লাঞ্চের অপেক্ষায় থাকলাম। আসি তাহলে। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। আমি তো মনে মনে এমন সুন্দরী একটা ময়না পাখি খুঁজছি। দাঁড়াও, তুমি সে সকাল 12টায় বেরিয়েছো, এখন বাজে রাত 10টা। তুমি বলে গেলে তুমি বান্ধবীর বাসা যাচ্ছ, আমি সেখানেও খোঁজ নিলাম, তুমি যাওনি। কোথায় ছিলে তো রাত অব্দি? আরে এসব কথা বাদ দাও না, জানো আমার চাকরিটা হয়ে গিয়েছে, আমার স্যালারি 20,000 টাকা। বস বলেছে যদি কাজটা ঠিকঠাক মতো করতে পারি, সে যদি আমার কাজে খুশি হয় তাহলে খুব দ্রুত আমার বেতন বাড়িয়ে দিবে। আর জানো আমার বস খুব 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 ভালো। আমার ফোনটা খুব বেশি একটা ভালো না বলে বস আমাকে একটা স্মার্টফোন গিফট করেছে। আর স্মার্টফোন ছাড়া তো অনেক কাজই করা যায় না জানো। তাছাড়া উনি আমাকে পুরো মাসের অ্যাডভান্স দিয়ে দিয়েছে। এই দেখো বাসার সবার জন্য আমি শপিং করে নিয়ে আসছি। আমাদের না আর কোনো অভাব থাকবে না। আমার 3 বছরের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমি একটা ভালো জব ম্যানেজ করতে পারছি না, আর তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই, অথচ তুমি শুরুতেই এত বেতন, এত দামি গিফট, মোবাইল। আমার কাছে কোনো কিছু ভালো লাগছে না। ভালো না লাগার কি আছে এখানে? সবার কপালে তো আর সবকিছু থাকে না। এখন আমার কপালে ভালো কিছু আছে তাই আমি পেয়েছি চাকরিটা, ইটস নর্মাল। দিস ইজ নট ভেরি নর্মাল। তুমি জব করতে পারবে না, দিস ইজ ফাইনাল। হোয়াট? ইয়েস, তুমি আগামীকাল যাবে, তোমার অ্যাডভান্সের টাকা, মোবাইল, সমস্ত গিফট সব ফেরত দিয়ে আসবে, কারণ আমি চাই না আমার বউ চাকরি করুক। অসম্ভব। মানুষ অনেক সাধনা করে এরকম একটা চাকরি জোগাড় করতে পারে না, আর আমি এরকম একটা চাকরি পেয়ে ছেড়ে দিব? দিস ইজ নট পসিবল অ্যাট অল। দেন মেক দিস পসিবল। চাকরিতে তুমি এখনো জয়েন করতে পারোনি, এখনই আমার কথা দাম দিচ্ছ না, আমাকে তুমি অসম্মান করে কথা বলছো। হায় আল্লাহ, সামান্য ছোট্ট একটা বিষয়কে তুমি কেন টেনে এত বড় জটিল করতেছো বলো তো আমাকে? আমি মোটেও জটিল করছি না, জটিল করছো তুমি। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি তুমি জব করতে পারবে না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি সায়ন, ভালোবেসে বিয়ে করেছি বলে তো তোমার পাশে থাকতে চাচ্ছি চাকরিটা করে, তোমার কষ্টটাকে একটু ভাগ করে নিতে চাচ্ছি। আমাকে এত দয়া দেখাতে হবে না, তুমি চাকরিটা করতে পারবে না, ব্যাস, দিস ইজ ফাইনাল। না, আমি অনেক চিন্তা করে দেখেছি, এই চাকরিটা আমি করব। তোমার প্রমোশনের আশায় বসে থাকলে এই সংসারের অভাব কোনোদিনও দূর হবে না, বাবার চিকিৎসাও হবে না। তাই আমি অনেক চিন্তা করে দেখেছি, এই চাকরিটা আমি করবই, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। স্নেহা, স্নেহ,
ইউ ডোন্ট ডেয়ার টু ওয়াক আউট স্নেহা। আচ্ছা, আজ কত তারিখ বলো তো? কেন, আজকে কোনো বিশেষ দিন? কোনো বিশেষ দিন এই জন্যই তো জিজ্ঞেস করছি, না হয়তো জিজ্ঞেস করতাম না। অবশ্য আমার কোনো বিশেষ দিন মনে রাখার তো তোমার কাছে কোনো সময়ই নেই। তাহলে তো ভালোই, তোমার তো বিশেষ দিনগুলো মনে রাখার জন্য বিশেষ বিশেষ লোক আছে, আমি মনে না রাখলে কি যায় আসে? সন্দেহ করা, কারণে অকারণে আমার সাথে মিসবিহেভ করা না তোমার ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। আমি কারণে অকারণে মিসবিহেভ করি? আমি? তুমি কিছু করো না। তোমার বস কেন কারণে অকারণে তোমাকে রাত করে বাসায় নিয়ে যায়? কেন তোমাকে কারণ ছাড়া দামি গিফট দেয়, অ্যাডভান্স বেতন দেয়? কেন বলো? সে জানে না তোমার হাজবেন্ড আছে? তোমার হাজবেন্ড এগুলো পছন্দ করতে নাও পারে, সে জানে না? অবশ্য বসের কি দোষ? তুমি তো এগুলোই পছন্দ করো, তোমার তো তার সঙ্গে এগুলো করতে ভালো লাগে, তাহলে আমাকে কি দরকার বলো? হ্যাঁ চাই, কে না ভালো থাকতে চায়? আমিও ভালো থাকতে চাই। আমার কি প্রয়োজন, আমার কখন কি মন চায় তুমি কখনো জানার চেষ্টা করছো? একটু বোঝার চেষ্টা করছো? করনি। আসলে তুমি তোমাকে ভালোই বাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার জীবনে বিশেষ ব্যক্তির প্রয়োজন হতো না। বাহ, আমি তো তোমাকে ভালোবাসি না, তাহলে আমার কাছে তোমার কি দরকার বলো? তোমার তো স্পেশাল মোমেন্ট স্পেন্ড করার জন্য স্পেশাল লোক আছে, দামি গিফট দেওয়ার জন্য লোক আছে, তাহলে আমার কাছে তোমার কি দরকার বলো? যাও, আমাকে ছেড়ে তুমি যাও। চুপ করো, দয়া করে একটু চুপ করো। তোমার সব কথাই না ইদানিং আমার একদমই বাজে লাগে, আমি একদমই নিতে পারি না। বাহ, আমার কোনো কথা তো তোমার এখন ভালো লাগবে না, কারণ আমার সব কথা তোমার কাছে এখন বাজে কথা মনে হয়। আচ্ছা শোনো, আজ আমার বার্থডে, তাই আমি কোনো অজুহাত শুনতে চাই না তোমার কাছ থেকে। তুমি হাফ অফিস করেই তাড়াতাড়ি চলে আসবে। আজ সারাদিন আমরা একসাথে ঘুরবো, খাবো, আমার বার্থডে অনেক সুন্দরভাবে সেলিব্রেট করব। আমার খুব লেট হয়ে যাচ্ছে, আমি এখন অফিসে যাচ্ছি। আর হ্যাঁ, আশা করি তুমি আসবে। তুমি আর আগের মতো নেই স্নেহা, তুমি অনেক বদলে গেছো, কিন্তু বিশ্বাস করো আমি এখনো তোমাকে আগের মতো ভালোবাসি। ন্যূনতম কমন সেন্স যদি থাকতো এই লোকটা, আগেই বলেছি হাফ ডে করে চলে আসতে। এখনো কোনো খবর নেই। সে কখন থেকে রেস্টুরেন্টে বসে আছে, অপেক্ষা করছে, ফোনটাও ধরছে না। স্টুপিডটাকে আরেকটা ফোন দিয়ে দেখি ধরে কিনা। হ্যালো, কোথায় তুমি? সে কখন থেকে আমি তোমাকে ফোন করে যাচ্ছি, ফোন কেন রিসিভ করছো না? আরে আমি বসের সঙ্গে একটা মিটিং এ ছিলাম, ফোন ধরবো কিভাবে? মিটিং এ ফোন ধরা যায়? হ্যালো হ্যালো, হ্যাঁ মা। শাহেন, বাবা কই তুই? মা আমি অফিস থেকে বেরোলাম মাত্র। তুই তাড়াতাড়ি বাসায়, তোর আব্বা তোর কেমন করতেছে, আমার অনেক ভয় লাগতেছে বাবা। কি হয়েছে বাবার? মা, হ্যালো, রিক্সা। স্টুপিডটাকে আরেকটা ফোন দিয়ে দেখি কোথায় আছে। ম্যাম, আপনার গেস্ট হাউস থেকে আরো কিছুক্ষণ সময় লাগবে? আপনাদের কি সমস্যা হচ্ছে? তাহলে আমি টেবিল ছেড়ে দিচ্ছি। আসলে আমার গেস্ট আসতে যে কত সময় লাগে বা আসবে কিনা আমি বুঝতে পারছি না। না না ম্যাম, আপনি আরো কিছুক্ষণ বসতে পারেন।
সবই বুঝি, না আসার সবকিছু বাহানা। তুমি যে আসবা না সেটা আমার ঠিকই বোঝা হয়ে গেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sneha. Happy birthday to you. বস, আপনি এখানে? হ্যাঁ, আমি একজন ইররেসপন্সিবল, স্টুপিড, অ্যারোগেন্স মানুষের জন্য তোমার মতো সুন্দরী, কিউট, বিউটিফুল, ইনোসেন্ট একটা মেয়ের বাচ্চা নষ্ট হবে, এটা তো আমি হতে দিতে পারি না। আজকের দিনটা তোমার হাজবেন্ডের কাছে আননেসেসারি মনে হতেই পারে, কিন্তু তোমার কাছে তো স্পেশাল। আর তোমার কাছে যা স্পেশাল তা আমার কাছে তো ভেরি স্পেশাল। আপনার কাছে আমি এতটা স্পেশাল? হাতটা দাও। স্যার, এইটা কি ডায়মন্ডের রিং? হ্যাঁ। আমাকে এত দামি গিফট দেওয়ার কারণ? কারণ আমার কাছে তুমি এই ডায়মন্ডের রিং এর চাইতে অনেক দামি এবং অনেক বেশি মূল্যবান। আজকের দিনটাকে আমি মেমোরেবল করে রাখতে চাই। আজকে আমরা কেক কাটবো, একসাথে মজা করে খাবো, ঘুরবো ফিরবো, তারপর রাতের বেলায় একসাথে ক্যান্ডেল লাইট ডিনার করে বাসায় ফিরবো। কিন্তু স্যার, আমার তো স্বামী আছে। তুমি কোন স্বামীর কথা বলছো? যে স্বামী তার স্ত্রীর ছোট ছোট ইচ্ছেগুলোকে, ছোট ছোট অনুভূতিগুলোকে কখনো মূল্যায়ন করে না, তুমি সেই স্বামীর কথা বলছো? সেই স্বামীর কথা ভেবে তোমার লাভ নেই। আমার মনে হয় কি জানো, তোমার স্বামী তোমাকে ভালোবেসে বিয়ে করেনি, তোমার স্বামী তোমার শরীর উপভোগ করার জন্য বিয়ে করেছে। তুমি ওই নরপিশাচটার কথা ভেবে তোমার জীবনটা নষ্ট করো না। জীবন একটাই, মনের মতো করে উপভোগ করতে শিখো। কিন্তু এখন তো আর সে সময় নেই। কি বলছো তুমি? কে বলেছে সময় নেই? তুমি আমার দিকে তাকিয়ে দেখো। আমি তোমার মতো একটি মেয়েকে সারা জীবন খুঁজে চলেছি, কিন্তু পাইনি বলে এখনো আমি কুমার। আর যে তোমাকে পেয়েছে সে তোমার মর্যাদাই বুঝেনি। শোনো, এখনো সময় আছে, তুমি এখান থেকে বেরিয়ে আসো। মনের চোখ খুলে তাকিয়ে দেখো, তোমার জন্য কেউ একজন সুখের সাম্রাজ্য সাজিয়ে বসে আছে। সেই সুখের সাম্রাজ্যের সম্রাজ্ঞী বানাবে বলে। আপনি আমার চোখের দিকে তাকিয়ে কত সুন্দর করে আমার মনের ভাব বুঝে নিচ্ছেন। শান কি পারতো না আজকের দিনটা আমার জন্য রাখতে? আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি, আর আমি মুগ্ধ হচ্ছি। আমার খুব আফসোস হয়, শান যদি আপনার মতো হতো তাহলে আমি কতই না হ্যাপি হতাম। আমি তোমাকে হ্যাপি রাখবো। যদি কখনো সায়নকে তোমার সহ্য না হয়, অসহ্য লাগে, তখন তুমি আমার দিকে তোমার হাতটা বাড়িয়ে দিয়ে, আমি কথা দিচ্ছি, আমি হাতটা শক্ত করে ধরে রাখবো। গত রাতে কোথায় ছিলে? কোনো ভদ্র বাড়ির বউয়েরা রাতে বাইরে থাকে না।
আর কোনো ভদ্র ঘরের ছেলে তার বউয়ের সাথে ভণ্ডামি করে না, চিটারি করে না, আর কথায় কথায় তাকে অসম্মান করে না, তাহলে সেই বউ অন্য পুরুষের কাছে যেতে বাধ্য হয়। এত নিচে নেমে গেছো তুমি। নিচে আমি নামতে চাইনি, আমাকে নিচে নামতে বাধ্য করেছে তুমি। কাল আমাকে ধোকাটা না দিলেও পারতে। বিশ্বাস করো স্নেহা, আমি তোমাকে ধোকা দেইনি। আমি অফিস থেকে বেরিয়ে তোমার দিকে যাচ্ছিলাম, হঠাৎ আম্মা ফোন দিল, বললো আব্বা ভীষণ অসুস্থ, আমার মাথা কাজ করছিল না, আমি সোজা বাসায় চলে এসেছি। বাহ শান, বাহ, ভালো নাটক সাজাতে পারো তুমি। তোমার মতো একজন ভণ্ড হাজবেন্ড থাকার চেয়ে আমার অফিসের বসের মতো একজন কেয়ারিং ফ্রেন্ড থাকা আমার লাইফে অনেক ভালো। এই দেখো ডায়মন্ড রিং, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি যখন ব্যর্থ, তখন আমার বস আমার জন্য এক পৃথিবী খুশি নিয়ে হাজির। সে আমার জন্য সবকিছু করতে পারে, আমার খুশির জন্য সে পুরো পৃথিবীটাকে উজাড় করে দিতে পারে। আমার এখন কি মনে হচ্ছে জানো, তোমাকে বিয়ে করাটা আমার লাইফে সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল। না স্নেহা না, এইটাই তোমার সবচেয়ে বড় ভুল। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো? আমি তোমার সঙ্গে কালকে সারাটা দিন কাটাবো বলে তোমার জন্য একটা কানের দুল কিনলাম স্বর্ণের। আমার ইচ্ছে ছিল সারাটা দিন তোমার সঙ্গে কাটাবো, তোমার সঙ্গে মজা করবো, রাতে ক্যান্ডেলে ডিনার করবো, দুজন একসঙ্গে বাসায় আসবো। অথচ দেখো, ভাগ্য আজকেও আমার সহায় হলো না। মিথ্যা, সব মিথ্যা। আমি তোমার মতো ভণ্ড প্রতারকের সাথে আর থাকতে চাই না। আমি আজ এখনই তোমাকে ছেড়ে আমার বসের কাছে চলে যাব, সে তোমার থেকে আমাকে অনেক ভালো রাখবে। স্নেহা, আমি তোমাকে ভালোবাসি, আমার থেকে বেশি ভালো তোমাকে পৃথিবীতে কেউ ভালোবাসে। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমার সব আবদার পূরণ করব। তুমি যখন, যেভাবে, যেখানে যা চাইবে, আমি যত কষ্ট হোক তোমার সব আবদার পূরণ করব। স্নেহা, আমার কথা বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো। লোকটা একটা ভণ্ড, একটা প্রতারক। সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলবে। স্নেহা প্লিজ আমার কথা শোনো। আমি তোমাকে আর বিশ্বাস করি না। ছেড়ে যদি যাবি রে তুই, কেন ঘর বাঁধলি, হৃদয়টাকে ভেঙে দিয়ে মিথ্যে মায়ায় মাখলি। ছেড়ে যদি যাবি রে তুই, কেন ঘর বাঁধলি, হৃদয়টাকে ভেঙে দিয়ে মিথ্যে মায়ায় মাখলি। এই টাইমে আবার কে আসলো? আপনি কে? তার আগে আপনি বলুন, আপনি কে? আমি ইফাজের স্ত্রী। হোয়াট? আপনি ইফাজের স্ত্রী হলে আমি কে? আমি কি করে বলবো আপনি কে? আচ্ছা শুনুন তো, আমি এমনি খুব ক্লান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ মহিলা, যতটুকু পর্যন্ত অনুপ্রবেশ করেছেন ওখানে সীমাবদ্ধ থাকুন। মানে? নেকা আপনি কিছু বোঝেন না? এটা আমার সংসার, ইফাজ আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ। আর এক পা যদি আগাও না, বটি এনে কুপিয়ে তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। আই ভদ্রমহিলা থামুন। আমি এই বাসায় অনেকবার এসেছি, ইফাজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি বা আপনার কোনো কিছুই আমি এখানে পাইনি। আচ্ছা ওয়েট, ঢাকা শহরে থাকা একটা বড়লোক ছেলে, বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে ছেলেটাকে পটাতে চলে আসলেন না? রনি বদমাইশ, সবাইকে তুই একরকম ভাবিস, তোর মতো ভাবিস, অসভ্য মেয়ে কোথাকার। ইফাজ, ইফাজ এখানে আসো। ইফাজ! জান ডাকতেছো কেন? জান ডাকতেছি কেন? এই মহিলা কে? কে এই মহিলা? কি বলছো? ইফাজ, তুমি এই মহিলাকে ক্লিয়ার করো। আমি তোমার কি হই একে বলো। এই মহিলা কে? আমি তো আগে কখনো ওনাকে দেখিনি, আর তুমি এর কথা আমাকে বলো নি। তুমি তো আমাকে বলেছিলে তুমি অবিবাহিত।
আমাকে দেখার পর তোমার আমার মতো একটা মানুষকে লাইফ পার্টনার হিসেবে প্রয়োজন ছিল। সুন্দরী, গুণবতী, আরো নানান কত কিছু বলেছো। এই জন্য নাকি তুমি কখনো বিয়ে করোনি। ইফাত, তুমি বলে দাও আমি তোমার কি হই? আর এই ভদ্রমহিলা কি বলছে? মা গো মা, তলে তলে এত দূর না? আমাকে প্রেগনেন্ট অবস্থায় বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে আমার এই বাসায় এই ফ্ল্যাটে দিনের পর দিন অবিবাহিত সেজে এই মেয়ের সাথে তুই পরক্রিয়া চালিয়ে গেছিস না? ছি ছি বাচ্চি, তুই এত নোংরা, তুই এত খারাপ। একটা বার তুই আমার সন্তানের কথা, আমার কথা ভাবিসনি? আরে বাবা, আমি তো এই মহিলাকে চিনি না। এই এই মহিলা, আপনি কে? আমার বাসা আসছেন কেন এত রাতে? আমার সংসার ভাঙার জন্য? হ্যাঁ, যান আমার বাসা থেকে বেরিয়ে যান, আমি আপনাকে চিনি না। কি ইফাত, তুমি আমাকে চেনো না? জি না, আমি আপনাকে চিনি না। যান, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এত রাতে আসছে আমার সংসার ভাঙতে। শোনো বউ, বিশ্বাস করো, এটা একটা নষ্টা মহিলা। তুমি তো আমার সুন্দর শোনাবো, তুমি বুঝতে পারতেছো না। আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি 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 তোমার অনেক ভালোবাসি বউ। আমার আমার ফুটফুটে বাচ্চা আছে। আমার তোমার মতো একটা সুন্দর বউ থাকতে আমি অন্য মেয়ে মানুষের সাথে নষ্টামি করতে যাবো কেন? বউ, তুমি 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 আমার উপর বিশ্বাস করো বউ। বিশেষ করে এই মহিলা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি যা বলতেছি সত্যি বলতেছি, আমাকে তুমি বিশ্বাস করো বউ। আর ওরে এবার এখানে দাঁড়াইছে কেন? ওরে বাড়ি থেকে বাইর করে দাও। এই, আপনি দাঁড়াইছেন কেন? যান, বেরিয়ে যান। ইফাত, প্লিজ মিথ্যা কথা বলো না। আমরা একটা রিলেশনশিপে ছিলাম। তোমাকে ভালোবেসে আমি আমার ফ্রেস্তার মতো হাজবেন্ডকে ছেড়ে চলে এসেছি। এটা আমি কি করেছি? দেখো ইফাত, আমি বুঝতেছি না, আমি বুঝতেছি না কি হচ্ছে। তুমি কি আমার সাথে ফান করছো? দেখো দেখো, যাই হচ্ছে তুমি আমার সাথে ফান করছো। প্লিজ তুমি সত্যিটা বলো, এই মহিলা কে? এই মহিলা কে? প্লিজ বলো, এই মহিলা কে? আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। এটা আমি কি করেছি? তোমার অন্যায়। তুমি আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। ইফাত, তুমি প্লিজ আমাকে স্ত্রীর মর্যাদা দাও। এই বাড়িতে যে কোনো একটা কোণায় তুমি আমাকে থাকার ব্যবস্থা করে দাও। তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে আমি কারো কাছে আশ্রয় পাবো না। আমার কাছে তো আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি এত বড় অন্যায় করেছি, কেউ আমাকে জায়গা দিবে না। প্লিজ, আমি তোর পায়ে ধরছি। আমি বদমাইশ, আমার সংসার ভাঙতে এসে আবার আমার ঘরে আশ্রয় চাচ্ছিস। তোর পরক্রিয়া করার শোধ আমি আজকে তোর মিটিয়ে ফেলবো। তোরেও দাঁড়া। মারো, আরে মারো। আমার বাড়ি থেকে বের মারো, ভালো করে মারো, হাত ধাক্কা দিয়ে বাইর করে দাও। হ্যাঁ, ওকে তো ঘাট ধাক্কা দিয়ে বের করবোই। খুব ভালো কাজ করছো, উচিত কাজ করছো। লাথি মেরে বাইর করে দিতা। বদমাইশ, তুই বউ থাকতে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করিস না? তোর মতো হারামি আমি কখনো দেখিনি। তোর মতো লুচ্চা বদমাইশ, তোর মুখোশ। এই ঘটনা না ঘটলে আমি কোনোদিনও টের পেতাম না। বউ, আমার তুমি মাফ করে দেবো। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি তোমার কাছে মাফ চাইতেছি। আমার দুটা ছেলে দিকে তাকে আমার মাফ করে দেবো। বিশ্বাস করো, বিশ্বাস করো, আল্লাহর কসম খেয়ে করে কইতাছি, আমি জীবনে আর এই কাজ কোনোদিন করুম না। বিশ্বাস করো বউ। আর আমার তো কোনো দোষ নাই বউ, আমার দোষ তো বদ মহিলার দোষ। বদ মহিলা না? বদ মহিলা। আর তুই সাধু, দুধে ধোয়া তুলসী পাতাতে ফেরেস্তা। তোকে আমি পুলিশে দেবো, হারামি, তোকে আমি পুলিশে দেবো। বউ থাকতে তুই পরক্রিয়া করিস না? তোর কত বড় শব্দ, শখ আমি মিটিয়ে ছাড়বো। বাটপার, হারামি, লুচ্চা, বদমাইশ। আমি এখনই পুলিশে ফোন করবো, তোরে আমি বারোটা বাজায় ছাড়বো। ফোনটা কই? ধরো ফোন। হায় রে, আমি তো ধরা পড়ে গেলাম। আমার এখন কি হইব? এখন আমি কোথায় যাব? বাবার অবাধ্য হয়ে শাহিনকে বিয়ে করলাম। হিফাজের মিথ্যা ভালোবাসার মোহে পড়ে শাহিনকে ধোঁকা দিলাম। এখন তো কেউ আমাকে তাদের ঘরে জায়গা দিবে না। হিফাজ আমাকে এত বড় ধোঁকা দিতে পারলো? আমার তো সব শেষ হয়ে গেল, সব কিছু। হে আল্লাহ, আমি মিথ্যা ভালোবাসার মোহে পড়ে এত বড় একটা ভুল করে ফেললাম।
তুমি এখানে কেন? এখানে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। গেট লস্ট। না না, আমি যাব না। এটা আমার স্বামীর ঘর, আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাব না, আর কোনোদিন যাব না। আমি ভুল করেছি, অন্যায় করেছি, এই পৃথিবীর সব থেকে জঘন্যতম অন্যায় করেছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ভিতরে যেতে দাও। খবরদার, কেন আসছিস? আমার আব্বাকে মেরে তো শান্তি হয় না, এবার আমার আম্মাকে মারতে আসছিস? বাবাকে মেরেছে মানে? কি বলছো তুমি এসব? তুই কি চাস? কি চাস? স্বাদ মিটে নাই তোর? খুব তো বিলাসিতার জন্য গেলি, হ্যাঁ? তোর মতো একটা চরিত্রহীন, লোভী, খুনি, তোর জন্য আমার স্বামীটা মারা গেছে। আমার স্বামীটা অপমান সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। খুব বিলাসিতার শখ ছিল তোর না? দামি দামি গাড়িতে চড়বি, দামি দামি শাড়ি পরবি, গয়না পরবি, তাই তো? আমার ছেলেটা গরিব, তোকে সস্তা দামের শাড়ি দিবে, সেই বিলাসিতার আশায় গেছিস। আসলি কেন? কেন আসলি? আমার ছেলেটা তো বলছিল যে আমি গরিব, আমার কোনো সামর্থ্য নাই, বলছে না তোকে? আমার এই ছেলেটার বিলাসিতা তোকে দিতে পারতো না, কিন্তু ও তো ভালোবাসতো। আমার ছেলেটার এত বড় একটা মন ছিল, সেই মনটা দিয়ে তোকে ভালোবাসছে, তোকে মাথায় তুলে রাখছি, রাখি নাই? কখনো মনে করছি যে তুই আমার ছেলের বউ? সবসময় মনে করছি তুই আমার মেয়ে। ছি, এত লোভ চরিত্রহীন একটা বেকুনি, বের হয়ে যা। যদি কোথাও জায়গা না থাকে গলায় পড়ে যা। তোর মতো মেয়ে, নষ্ট একটা মেয়ে, আমার বাড়িতে কোনো জায়গা নেই, বের করে দেয় কুড়িটারে। মা, মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা, শান, শান প্লিজ তোমাকে তাড়িয়ে দিও না। আমি জানি আমি অনেক বড় জঘন্যতম অন্যায় করেছি, আর এই অন্যায়ের জন্য বাবা আমাকে আশ্রয় দেয়নি। এখন তুমি যদি আমাকে আশ্রয় না দাও, তাহলে মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। প্লিজ মরে যা তুই, তুই মরে যা। তুই মরলে অন্তত আমরা কয়েকটা মানুষ মান সম্মান নিয়ে বাঁচতে পারবো। তুমি আমার মৃত্যু কামনা করছো? করছি। আমি 100 বার না 1000 বার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তুমি জোর করে আমাকে বিয়ে করলে, কি লাভ হলো বলো? তুই কয়েকটা মাস যেতে না যেতে সব প্রেম উড়ে গেল, সব প্রেম তোমার উড়ে গেল। ইফাজের মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলের টাকা দেখে তুমি তার ভালোবাসলে। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম এটা আসল ভালোবাসা নয়। আরে মেয়ে, কোন পুরুষ আরেকটা বিবাহিত মেয়েকে ভালোবাসতে পারে না, যেটা করে সেটা হচ্ছে ভালোবাসার অভিনয়, তাকে বুক করার জন্য। তুমি বুঝতে চেষ্টা করলে না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম? তুমি যখন চলে গেলে এই বুকটার ভিতরে চিরে চৌচির হয়ে গেছে, আমি কাউকে বলতে পারি না। আমার বাপটা দুনিয়া ছাড়লো তোমার জন্য, তোমার জন্য আমার বাপটা দুনিয়া যাচ্ছে। তুই আর কি চাস? তুই চলে যা, তুই চলে যা। আমি জানি তুমি যা যা বলছো সব সত্যি। একটা বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসে না, অন্য পুরুষরা শুধু ভোগ করতে চায়, শুধু লোভ আর লালসা দেখিয়ে তাদের। ছি, আমার নিজের অন্যায় নিজেরই বলতে ঘৃণা লাগছে। আমি জানি আর কত বড় অন্যায় করেছি। আমি এখন বুঝতে পারছি আমি কত জঘন্যতম অন্যায় করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। আমাকে শেষ আরেকটা সুযোগ দাও, আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে শেষ আরেকটা সুযোগ দাও। বাস 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 বাস, আর অভিনয় করিস না, আর অভিনয় করিস না। আমি তোর পায়ে ধরি, তোদের চাপে আমার বলা ছাড়া কোনো গতি নেই। আর আমি শোন, করে একটা কথা বললি, খাঁচার পাখি। আর তোর মতো দুশ্চরিত্র লোভী মেয়েরা কোনোদিনও কারো বন্দিতে আটকে থাকতে পারে না। তোদের জন্য একমাত্র সমাধান হচ্ছে পাখির মতন তোদেরকে মুক্ত করে দিতে হবে। তুই চলে যা, তুই যা, আমি নিতে পারতেছি না, তোর পায়ে ধরি, তুই যা। তোকে আমি মুক্ত করে দিলাম, চলে যা, মুক্ত করে দিলাম। দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো, দরজাটা খোলো। ছেড়ে যদি যাবি রে তুই,
ভুল বুঝতে পেরেছি প্লিজ দরজাটা খোলো হৃদয়টাকে ভেঙে দিয়ে মিথ্যে আমি তো তোমাকে আমার চেয়েও বেশি ভালোবেসেছি না। ছেড়ে যদি যাবি রে তুমি কি বিশ্বের মর্যাদা রাখতে পারলে না, অথচ হৃদয়টাকে অথচ আমি আর কোনোদিন কাউকে এতটা ভালোবাসতে পারবো না। মায়ায় মাখলি ছেড়ে যদি যাবি রে তুই কেন ঘর বাঁধলি হৃদয়টাকে